মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় দুমকায় 1908 খ্রিস্টাব্দে 19 মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকায় বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায় পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নীরদা সুন্দরী দেবী। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসীমমি লিখে খ্যাতি অর্জন করেন। তারপর জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালে বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিক সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্য খ্যাতিমান। অল্প সময়ে প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞানমনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ ব্যবস্থার তিনি বাস্তবতার শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পড়া, আজকাল পরশুর গল্প, হারানোর নাচ জামাই, ছোট বকুল পাড়ের যাত্রী প্রভৃতি। কলকাতা 1965 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, জল নামে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো সালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় সালতি বোঝাই আটি বাঁধা খড় 3 জনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে 2 জন। একজনের বয়স হয়েছে আধা পাকা চুল, রোগা শরীর, অন্যদিকে মাঝ বয়সী বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা সালতি। 2 হাত চওড়া হয়নি না হয়। 2 মাথায় দাঁড়িয়ে 2 জন পৌরা বিধবা লগি ঠেলেছে ময়লা মোটা থানের আঁচল, 2 জনেরই কোমর বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ। গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আঁটো থমথমে গরম, গোলগাল মুখ। মাসিপিসি ফিরছে কৈলাস। বুড়ো লোকটি বলল, কৈলাস বাহকদের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসিপিসির সালতি 2 হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, রাখো, খবর আছে, শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসিপিসির সালতির গতি ঠেকায়। আহ্লাদির সিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে নেয়। সামনে থেকে মাসি বলছে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলাস। পেছন থেকে পিসি বলল, অনেকটা পথ যেতে হবে কৈলাস। মাসিপিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন। 2 জনের লম্বা সালতি 2 মাথায় থাকলে সম্ভব নয় চুপে বলা। মাসি বড় সালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজে, কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছ? যদি সে কেমন ধারা কথা হয়? এত বড় সমর্থ মেয়া, তোমরা 2টি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ ঘটে যদি তো?
মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলাস, তোমার মধ্য কথা কি তাই কও। বললে না যে খবর আছে কি? পিসি বলে, খবর কি তাই কও পিসি, বেলা বেশি নেই কৈলাস। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। অজ্ঞাত ফের নিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। তার দোকানে একটু আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস, তা কি, তা কথাটা কি? মিশি বলে, সেথা ছাড়া আর ওকে কোথা দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। তা কি বললো যোগু? কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরে জোর হারিয়ে বলে, ওসব এরকম ছেড়ে গিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছো মেয়ে পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের। কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিজে আসে না। আর আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়েকে। মাসি বলে, পেট শুকিয়ে লাঠি ঝাঁটা খেতে, কলকে পড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির না করবো কেন? তবে মেয়া মরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলাস, মরতে মরা মেয়াকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা। ছলছল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্পদিন আগে, কিছুদিন যেতে চায়নি। মেয়েটা দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদের ফ্যাকাশে মুখ, তারই মুখের ছাপ বহন রহমান দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদের দিকে। কৈলাস বলে, তবে আসল কথা বলি। যোগু মোকে বলল এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তা বিয়ের পর বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে। মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা, জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। আল্লা দিয়ে একটা শব্দ করে অদ্ভুত আর্তনাটের মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার। মনে হয় মনে তাদের একটা কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে? বলে মাসি বড় সালুতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। মাসির শরীরের ভারে সরু লম্বা শালটিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য গাছটায়। এখন শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উড়তে আর নতুন ডালে গিয়ে বসতে কি আর পাখি ঝাপটানি, কি তার পাখা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আহ্লাদের। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগে, কলেরায় সে তার বউ আর ছেলেকে শেষ হয়ে গেল। সে তার মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন। দূর ছাই শোয়ে
আর কুড়িয়ে পেটে খেতে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু একটা রোজগার করত, ধান ভেনে কাঁথা সেলাই করত, ডালের বড়ি বেচে হোগলা গেঁথে, শাক পাতা ফল মূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা খুদকুড়ো ভোজন এবং বছর দুজোড়া ধান পরন খরচ। তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রূপোর টাকা আধুলি শিখি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তখনও তারও তখন বিষম অবস্থা। নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর যোগুর লাঠির চোটে মর মেয়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাবা মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করে যদি বা সম্ভব অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেয়ে। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলল পিসিকে, একটা কাজ করবি বেআইন? তাতেও তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না সালতি বেয়ে অতদূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে পিসি ঘটতে দিতে? সেই থেকে শুরু হলো গেরস্তের বাড়তি শাক সবজি ফল মূল নিয়ে মাসি পিসির সালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও। অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা বিদ্বেষ রেষারেষিও ছিল যথেষ্ট। কোন্দল বেঁধে যেত কারণে অকারণে। পিসি এ বাড়ির মেয়ে, ও তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো! মনে হতো এটা একটা বুঝি কামড়ে দেয় একে অপরের, এই বুঝি কাটে বটি দিয়ে। শাক সবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়বার সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদির ঘাড়ে পড়ায়। নিজে পেট ভরানোর শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ মা বেঁচে থাকলে আহ্লাদির হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই এখন। মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদির পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না।
বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে? যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়। বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদির বর্তেছে। যোগুর বউ নেবার আগ্রহ খুব স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকি মতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবে মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরাসনি আহ্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলাসকে দিয়ে ওসব কথা বলার মধ্যে। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধলে বলবে, কই না, আমি তো এসব কিছু বলিনি কৈলাসকে। মাসি বলে, 4 মাসে পড়লি, আর কটা দিন বা? মাসির কাছেই রইতে হয় এ সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলল, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। জানিস আহ্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো। খোকাটা কোলে আসলে কি হয়ে গেল সেই মানুষ। চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। মাসি বলে, তোর মেসোও ঠিক ছিল। শাওরি ননদ ছিল বাঘ। ও উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আহ্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে, তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাস নে। ডর কিসের? বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরের দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু সয়। নরম শরীর নয়, মনটা তার কেমন করছে, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে। কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজনে কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতো। তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়ের কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা, অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া আর তার এই মাসি পিসি কি দুর্ভোগ হচ্ছে তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর বাড়ির লাঞ্ছনা সইত। যোগুর লাথি খেত ঈষৎ তন্দ্রার ঘরে। শিউরে উঠে আহ্লাদি। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ এদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময় নুনের পাত্র এসে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে, একটি কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলে চটবে জামাই। পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়। এইসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায়। যে কদিন থাকে জামাই, সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বসর্বা। বাইরে থেকে হাক আসে কানাই চৌকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়। জোরে নিঃশ্বাস পড়ে দুইজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকারের বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেল দুজনের। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না আসে রাত্রে।
গায়ে লোক যখন ঘুমোচ্ছে রসই চালাই ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজন গতকাল। আজ দ্বাদশী। জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়িটা আটা লোকটা তাদের অচেনা। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে এত রাতে? পিসে বলে মরণ নেই। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন, বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুরেনেরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। মাসি পিসির মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে। স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ড, সাধু, বৈদ্য, ওসমানেরা তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতায় ফাঁকে জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই চলো, কর্তা ডেকেছে দুজনকে। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখ দিকে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। মাসি বলে কানাই কর্তাকে বলো মেনকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেনককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা না করে না কানাই? কানাই ফুঁসে ওঠে। না যদি যাও ঠাকুরনরা ভালোই ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে দিলাম। মাসি বটিটা বাগিয়ে ধরে, দাঁতে দাঁত কামড়ে বলে বটে, ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে? এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। পিসি বলে আয়না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না। কাটারির কোপে গলা কাটি 2-1টার 2 পা এগোয় তারা দ্বিধা ভরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভ্যাবাচেকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। তোমাদের সাথে মোরা মেনক পারবো না জানি, কিন্তু 2-1টাকে মারবো, জখম করবো ঠিক। পিসি বলে মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবু ঠাকুর, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী। কানাই অদৃশ্য হয়ে যায় দল বল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকেই ছুটে আসে। কেউ ব্যাপার অনুমান করে ঘরে জানালা দিয়ে উকি দেয় বাইরে বেরিয়ে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিল পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে, এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাসি পিসির। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভড়কে দেবার জন্য। এতে লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে টেনে বার এনেছে মনে হলো। সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায়। মাসি বলে জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বি কি? পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার।
চুপচাপ ভাবে দুজন। মাসি বলে সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। আস্তে চুপি চুপি তারা কথা কয়। আহ্লাদির ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আহ্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ঘড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে। বটি আর দা রাখে হাতের কাছে। যুদ্ধের আয়োজন করে তার তৈরি হয়ে থাকে মাসি পিসি। পাঠ পরিচিতি। মাসি পিসি গল্পের প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় 1952 বঙ্গাব্দের চৈত্র শাখায় মার্চ এপ্রিল 1946। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি অক্টোবর 1946 নামক গল্প গ্রন্থে। বর্তমানে পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক ঘোষের রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণের করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসির গল্প। আহ্লাদি নামক এই তরুণের মাসি ও পিসি দুজনকেই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী ও লালসা উন্মত্ত জোরদার দারোগা ও গুন্ডা বদমাশের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবা দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালান ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিক।